হ্যালো এভরিওয়ান, ডাব্লিউবিসিএস 2022 প্রি প্লেসমেন্ট কম্বাইন্ড লেকচার সিরিজ আজ থেকে আমরা স্টার্ট করছি। ইন্ট্রোডাকশন লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো আমরা পড়ব। আজ লেকচার 1, এখান থেকে আমরা লেকচার স্টার্ট করছি। যদি কেউ প্রথমবার এই ভিডিওটা দেখে থাকো, আমি রেকমেন্ড করব লেকচার 0 যেটা আমি ইন্ট্রোডাকশন বলেছিলাম সেটা একবার দেখে নিতে এখানে ক্লিক করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা জেনে নিতে পারো। কথা মতো আজ 23শে জানুয়ারি, আজ থেকে আমরা স্টার্ট করছি। আজ 23শে জানুয়ারি খুব স্পেশাল দিন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। ওনার মতাদর্শগুলোকে যদি আমরা মেনে চলি, ওনার আদর্শের যদি কিছু অংশ আমরা মেনে চলি, তাহলে জীবনে আমরা অনেক উন্নতি লাভ করতে পারবো। তো আজকের দিন একটা খুবই শুভ দিন, ভালো দিন, সেখান থেকে আমরা লেকচার স্টার্ট করছি ওনাকে মনে করে প্রথমেই। তো দেখো, আমি যেটা আলোচনা করেছিলাম লক্ষ্মীকান্তের বই নিয়ে আমরা চলবো। তো এখানে দুটো প্রশ্ন অনেকে আমাকে জিজ্ঞেস করেছে। প্রথমত, যে বই কেনাটা কি অত্যন্ত প্রয়োজন? আমি রেকমেন্ড করব হ্যাঁ, কারণ যেহেতু তোমরা একটা ফার্ম ডিসিশন নিয়ে পড়াশোনা করছো যে ডাব্লিউবিসিএস দিতে হবে, এবং ডাব্লিউবিসিএস দেওয়ার জন্য যে অপরিহার্য কতগুলো বই কিনতেই হয়, তার মধ্যে লক্ষ্মীকান্ত কিন্তু একটা। তো কিনে নেওয়াটা জরুরি, কারণ ওই বইটাকে আমরা রেফারেন্স হিসেবে নিয়ে চলবো, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়, অনেকে জিজ্ঞেস করছিল যে নোট। দেখো, আমি আগেও বলেছি নোট আমি কোনো কিছু দেবো না। আমি লক্ষ্মীকান্তের বইয়েতেই কোন কোন মানে কোন চ্যাপ্টারের কোন অংশটা ভালো করে পড়তে হবে সেগুলো আমি বলে দেবো। তোমরা চাইলে নিজের বইগুলোতে মার্কস করে নিতে পারো, ঠিক আছে? দাগ দিয়ে নাও যে হ্যাঁ, এইগুলোকে আমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আর লেকচার দেখার সময় তোমরা যদি চাও, একটা খাতা পেন নিয়ে বসতে পারো। যেই জিনিসগুলো আমি বলছি জাস্ট মার্ক করে নাও, তাহলেই যথেষ্ট। আর আলাদা করে নোটের কিন্তু কোনো প্রয়োজন পড়বে না, তোমরা নিজেই রিয়েলাইজ করবে। আচ্ছা দেখো, আমি যে চ্যাপ্টারের নামগুলো বা যে পয়েন্টগুলো আমি লিখবো, সেগুলো কিন্তু বইয়ের যে হেডিং সাবহেডিং আছে সেইগুলো, সুতরাং তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন এই লেকচার সিরিজটা দেখে নেওয়ার পর লক্ষ্মীকান্তের বইটা যখন খুলবে, তখন কিন্তু রিলেট করতে পারবে যে হ্যাঁ, এই এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। দরকার পড়লে, যেমন বললাম, লিখে নাও কোথাও, মার্ক করতে নিজেদের সুবিধা হবে, ঠিক আছে? তো দেখো, আজ আমরা যেই দুটো চ্যাপ্টার পড়বো, সে দুটো হচ্ছে এই দুটো চ্যাপ্টার। দেখো, আগের লেকচারে আমি বলেছিলাম যে লক্ষ্মীকান্তের বইয়ে কিন্তু ফার্স্ট আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন। এই চ্যাপ্টারগুলো আমরা স্কিপ করছি এখন, ঠিক আছে? এগুলো পড়বো পরে। কেন পড়বো? কারণ এগুলো রিলেট তখনই করতে পারবে যখন মানে বেসিক থেকে স্টার্ট করছি, তাই না? আর সেলিয়েন্ট ফিচার্স আর প্রিয়াম্বল, এই দুটো চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3 আর 4 লক্ষ্মীকান্তের বই অনুযায়ী। এবার আলাদা আলাদা যদি প্রিন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চ্যাপ্টারের নাম্বারগুলো এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু লেখা বা হেডিং সাবহেডিং সমস্ত কিছু একই থাকবে, ঠিক আছে? তো চ্যাপ্টার 3 যেটা সেলিয়েন্ট ফিচার্স, আর চ্যাপ্টার 4 যেটা প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, এই দুটো কভার করব। তো সেলিয়েন্ট ফিচার্স চ্যাপ্টার দেখো, এটাও কিন্তু যে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেরকম কিন্তু না। এর কিছু অংশ ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট আমি সেটা বলে দেবো যে ওগুলো মার্ক করো, ওইগুলোই পড়ো। আর যেগুলো ইম্পর্টেন্ট না, সেগুলো জাস্ট একবার রিডিং পড়ে গেলেই যথেষ্ট। বা আমি বলে দিচ্ছি, এসেন্সগুলো বুঝে নাও, একবার রিডিং দিলে সেটাই যথেষ্ট, আর আলাদা করে মুখস্থ করবার দরকার পড়বে না, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে, অত ইম্পর্টেন্ট চ্যাপ্টার না হয়েও আমি কেন স্টার্ট করছি, কারণ দেখো, এই সেলিয়েন্ট ফিচার্স চ্যাপ্টারটা হচ্ছে পুরো বইটার বলতে পারো একটা জাস্ট মানে ওভারভিউ দিয়ে দেয়। তো এটা যদি পড়ে নাও, তাহলে পরবর্তী চ্যাপ্টারগুলো বুঝতে একটু সুবিধা হবে। অলরেডি একটা ভূমিকা তোমাদের জানা থাকবে, আর কিছু না। দেখো, এগুলো ডাব্লিউবিসিএস প্রিলিমসের কিছু কোয়েশ্চেন্স, এই দুটো চ্যাপ্টার রিলেটেড, ঠিক আছে? পজ করে তোমরা সমস্ত কোয়েশ্চেন্স পড়তে পারো। আমি জাস্ট একটা বলছি, যেমন দেখো, ফর এক্সাম্পল, 6th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন কন্টেন্স কোন প্রভিশন 6 শিডিউলে লেখা আছে, ঠিক আছে? তো এখানে অ্যান্সার যদিও হাইলাইট করা আছে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়া অ্যান্ড অফ মেনি স্টেটস। তো এইগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কোন চ্যাপ্টারের কোন জিনিসটা থেকে কোশ্চেন আসে। আর বাকি কোশ্চেনগুলো পড়লে বুঝতে পারবে যে প্রিলিমস থেকে যে খুব জটিল কিছু কোশ্চেন জিজ্ঞেস করা এমন কিছু না, কিন্তু জাস্ট একটু পড়লেই প্রিলিমসের কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবে। এগুলো প্রিলিমসের কোশ্চেন, পজ করে কোশ্চেনগুলো পড়তে পারো। চ্যাপ্টার হয়ে যাওয়ার পর, কভার হয়ে যাওয়ার পর আমি আরেকবার কোশ্চেন আসবো, তখন নিজেরা অ্যান্সার করতে পারছো কিনা দেখবে। আর মেন্সের যদি কথা বলি, মেন্সের কোশ্চেন হচ্ছে এইগুলো। একটু ডিপে মেন্সের কিছু কোশ্চেন করা হয়েছে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল দেখো, চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোয়িং। সমস্ত স্টেটমেন্ট সম্পর্কে তোমার জানতে হবে। যে অবজেক্টিভ রেজলিউশন পাস বাই পন্ডিত নেহেরু was what became the preamble of the constitution, এই তথ্যটা ঠিক না ভুল? প্রিয়াম্বল ইজ এনফোর্সেবল বাই দি কোর্ট অফ ল, তথ্যটা ঠিক না ভুল? এখানে তোমাকে কোন তথ্যটা ভুল সেটা লোকেট করতে বলেছে, মার্ক করতে বলেছে। তো এটা হাইলাইট করা আছে যেহেতু অ্যান্সারটা। যাই হোক, বাকি কোশ্চেনগুলো যদি দেখো, তাহলে বুঝতে পারো যে কী জাতীয় কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে? তো আমি সোজা চ্যাপ্টারে চলে যাই।
পরে আবার কোশ্চেনগুলোতে ফিরে আসবো, তাহলে অ্যান্সারগুলো দিতে তোমাদের সুবিধা হবে। তো সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, এই চ্যাপ্টারটা যখন বইয়েতে খুলবে দেখবে প্রথমেই সেলিয়েন্ট ফিচার্স বলে কিছু ফিচারের কথা লেখা আছে, ঠিক আছে? ওগুলো ইম্পর্টেন্ট না, ওগুলো জাস্ট মানে বুঝবার জন্য ওই চ্যাপ্টারটা আছে, আমি বলে দিচ্ছি। কিন্তু তার আগে এই চ্যাপ্টারটা শেষের দিকে দেখবে কতগুলো টেবিল অ্যাড করা, যে টেবিলগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমাদের মনে রাখতে হবে। দেখো, আমাদের যা কিছু আলোচনা সেটা কি আমাদের যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বই তাকে ঘিরে, তাই না? তো প্রথমে তো আমাদেরকে বুঝতে হবে যে এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এই বইটাতে মানে বইটা লেখা হয়েছে কিভাবে। দেখো, এই বইয়েতে কিছু আর্টিকেল আছে, আর্টিকেল 1 কিছু কথা বলে, আর্টিকেল 2 কিছু কথা বলে, আর্টিকেল 3 কিছু কথা বলে। তো এইভাবে আর্টিকেল ওয়াইজ লেখা আছে, তাই না? এবার যদি ভাবো আমি যদি 400টা আর্টিকেল 1 2 3 4 করে লিখে দিই, তাহলে কি আনন্দবাজারে সে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের মতো না ভালো লাগবে, না কেউ বুঝে উঠতে পারবে, তাই না? তো আমাকে কি করতে হবে, যে একই সিমিলার এসেন্সের যে আর্টিকেলগুলো সেগুলোকে একটা গ্রুপ করে একটা চ্যাপ্টার বানিয়ে দিই, যে হ্যাঁ এই চ্যাপ্টারের মধ্যে এই ইম্পর্ট্যান্ট আর্টিকেলগুলো আছে যেগুলো এই রিলেটেড। তো এই জিনিসটাকে বলা হয় পার্ট, ঠিক আছে? পার্ট মানে কিছুই নয়, মানে মনে করো রিলেট করো চ্যাপ্টার মতো, যে কোনো বইয়ে যেমন চ্যাপ্টার থাকে ঠিক সেরকম পার্ট, আর কিছুই না। যেমন দেখো, ফর এক্সাম্পল, যেমন দেখো আর্টিকেল 1 2 3 4 এই চারটে আর্টিকেল কি রিলেটেড না ইউনিয়ন অ্যান্ড টেরিটরি রিলেটেড। তো এটাকে একটা চ্যাপ্টার বানিয়ে দেওয়া হয়েছে, চ্যাপ্টার 1 মানে পার্ট 1। তাতে সাবজেক্ট ম্যাটার হচ্ছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, তাতে চারটে আর্টিকেল আছে 1 2 3 4। তারপর আর্টিকেল 5 থেকে শুরু করে আর্টিকেল 11 পর্যন্ত কি রিলেটেড, সিটিজেনশিপ রিলেটেড, সেই জন্য একটা সিটিজেনশিপের পার্ট। তো এরকম করে 25টা পার্ট আছে, ঠিক আছে? দেখো, যখন কনস্টিটিউশন তৈরি করা হয়েছিল 1950 সালে, তখন 22টা পার্ট ছিল, ঠিক আছে? 22টা পার্টে 395টা আর্টিকেল ছিল, আর 8টা শিডিউল ছিল। এবার শিডিউল কি জিনিস বলছি পরে। তো এখন বহুবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, তাই না? তো সেই অ্যামেন্ডমেন্ট হওয়ার পর আর্টিকেলের সংখ্যা বেড়ে অ্যাপ্রক্সিমেটলি 450-র আশেপাশে হয়েছে, বা তারও বেশি হয়েছে হয়তো। আমি এক্স্যাক্ট সংখ্যাটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। কেন? কারণ বারবার কনস্টিটিউশন চেঞ্জ হতে থাকবে, তুমি হয়তো এক্সাম দেওয়ার সময় হয়তো আরও দুটো আর্টিকেল যোগ হয়ে গেল। সুতরাং এক্স্যাক্ট আর্টিকেল সংখ্যা না জানলেও চলবে, মনে রাখবে যে 450 470-এর আশেপাশে আর্টিকেল আছে। 25টা পার্টে ডিভাইড করা আছে, এটা মনে রাখবে যে এখন কনস্টিটিউশনে কতগুলো পার্ট আছে, 25টা পার্ট। আর শিডিউল 12টা, আগে ছিল 8টা, 4টে শিডিউল আরও অ্যাড হয়ে 12টা শিডিউল হয়েছে, ঠিক আছে? এর প্রশ্ন আসবে শিডিউল কী জিনিস, বলছি। তার আগে দেখো, পার্ট যেটা আমি বললাম, তো এটা লক্ষ্মীকান্তের বইয়ের এই চ্যাপ্টারের সেলিয়েন্ট ফিচার্স চ্যাপ্টারের পিছন দিকে এই টেবিলটা দেওয়া আছে। তাহলে প্রশ্ন, এই টেবিলটা কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, এই টেবিলটা মুখস্থ করতে হবে। এখানে 25টা পার্ট আছে, 25টাই কি মনে রাখতে হবে? না, 25টা মনে রাখার দরকার নেই। কোনগুলো মনে রাখতে হবে সেগুলো বলে দিচ্ছি। দেখো, পার্ট 1 ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, তাতে আর্টিকেল আছে 1 থেকে 4, মনে রাখতে হবে। সিটিজেনশিপ 5 থেকে 11। পার্ট 3 কি নিয়ে, ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ডাইরেক্টিভ প্রিন্সিপাল আছে পার্ট 4-এ, আর্টিকেল আছে 36 থেকে 51। 4A, দেখো যার পিছনে এই বড় হরফে ABCD লেখা আছে, তার মানে বুঝবে যে নিশ্চয়ই 4-এর পরে 5 ছিল, এটা পরবর্তীকালে ঢোকানো হয়েছে অ্যামেন্ডমেন্ট করার মাধ্যমে, এটা অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। ফান্ডামেন্টাল ডিউটিস 51A। পার্ট 5 হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট, তাতে আর্টিকেল সংখ্যা আছে 52 থেকে 151। স্টেট গভর্নমেন্ট পার্ট 6, তাতে আর্টিকেল আছে 152 থেকে 237। দেখো, পার্ট নাম্বার 7 যেটা, সেটা ডিলিট করে দেওয়া, যেটা কিন্তু আগে ছিল, এখন আর এক্সিস্ট করে না। সুতরাং মনে রাখবে যে পার্ট 7 ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? পার্ট 8 ইউনিয়ন টেরিটরিজের কথা বলে, আর্টিকেল আছে 239 থেকে 242। পার্ট 9 হচ্ছে পঞ্চায়েত রিলেটেড, তাতে আর্টিকেল আছে 243 থেকে 243O। আর পার্ট 9A-তে আছে মিউনিসিপ্যালিটিস। আর্টিকেল সংখ্যাগুলো না মনে রাখলেও চলবে, ঠিক আছে? তাহলে এইগুলো তোমাদের মনে রাখতে হবে। বাকি এই কোন পার্ট কি আছে এগুলো না মনে রাখলেও চলবে। তারপর সোজা চলে এসো পার্ট নাম্বার 15 ইলেকশন, ঠিক আছে? আর পার্ট 18 এটা হচ্ছে এমার্জেন্সি প্রভিশনস। পার্ট 19 এটা মনে রাখলেও চলবে। পার্ট 20 অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে এই এতগুলো তোমাদের মনে রাখতে হবে, যে পার্ট 1 2 3 4, 4A 5 6 7 8, 7 তো ডিলিট হয়ে গেছে, 8 9 9A, আর তারপর সোজা 15 18 আর 20। এই পার্টগুলো কি কি রিলেটেড এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? বাকি কোন পার্টে কি আছে না মনে রাখলেও চলবে, কারণ এইগুলোই হচ্ছে কেবলমাত্র ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার শিডিউল। শিডিউল হচ্ছে
বাংলাতে যাকে বলে তফসিল, বাংলাটা আরোই কঠিন, ঠিক আছে? কাউকে বাংলা বললে সে ভাববে যে এ তো শিডিউল ছিল, তাও আবার শোনা শোনা শব্দ ছিল, তফসিল আবার কী জিনিস রে বাবা। তো যাই হোক, একটা জিনিস দেখো, ধরো আমি এখানে লিখলাম লিস্ট 1 আর এখানে লিখলাম লিস্ট 2, ঠিক আছে? লিস্ট 1-এ লিখলাম শ্যামল, কোমল আর বিমল, ঠিক আছে? আর লিস্ট 2-এতে লিখলাম, মানে লিস্ট 1-এ কিছু লোকজনের নাম লিখেছি আমি, ঠিক আছে? লিস্ট 2-এতে আমি লিখলাম যে রাজু, শ্যাম আর বাবু ভাই। এবার দেখো আমি এখানে একটা নোটিশ চিপকাচ্ছি। নোটিশে যদি আমি এরকম লিখি যে শারীরিক অসুস্থতার কারণে শ্যামল খেলতে পারবে না, তার বদলে খেলবে রাজু, কোমল খেলতে পারবে না, তার বদলে খেলবে শ্যাম, এবং বিমল খেলতে পারবে না, তার বদলে খেলবে বাবু ভাই। এটা আমি একটা নোটিশ লিখলাম এখানে, ঠিক আছে? আর আরেকজন আমার বন্ধু সে এরকম নোটিশ লিখলো যে শারীরিক অসুস্থতার কারণে লিস্ট 1-এর খেলোয়াড়ের বদলে লিস্ট 2-এর খেলোয়াড়রা আজ খেলবে। কোনটা নিট অ্যান্ড ক্লিন শুনতে লাগছে? নিশ্চয়ই দ্বিতীয়টা, তাই না? এটা যেই শুনবে সেই বলবে যে হ্যাঁ এ ভালো লিখেছে, কারণ দুটো আলাদা আলাদা লিস্টে লেখা আছে, বুঝতে সুবিধা যে হ্যাঁ এই প্লেয়ারগুলো খেলছে না এই প্লেয়ারগুলো খেলছে। তো এটা তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এই যে লিস্ট বানিয়ে যে আলাদা করে আমি যে কিছু বর্ণনা করছি, এই জিনিসটাকেই কনস্টিটিউশনের ভাষায় বলা হয় শিডিউল। তো কনস্টিটিউশনেও এরকম কিছু কিছু জিনিসপত্র লিস্ট বানিয়ে লিখে দেওয়া হয়েছে, তো সেই লিস্টগুলোই হচ্ছে কিছুই না, সেই লিস্টগুলোকে শিডিউল বলা হয়, ঠিক আছে? তো এরকম 8খানা শিডিউল ছিল যখন কনস্টিটিউশন এসেছিল। তো তার মধ্যে আরও 4টে শিডিউল অ্যাড করে এখন শিডিউলের সংখ্যা হচ্ছে 12টি, ঠিক আছে? তো এই 12টা শিডিউলে কোন শিডিউলে কী লেখা আছে সেটা কি মনে রাখতে হবে? হ্যাঁ, মনে রাখতে হবে। 12টার মধ্যে 12টাই কি মনে রাখতে হবে? হ্যাঁ, 12টাই মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো ফার্স্ট শিডিউলে কী লেখা আছে। ফার্স্ট শিডিউলে লেখা আছে যে রাজ্যগুলোর নাম কি আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম কি এবং তার কতখানি কি পরিধি, ঠিক আছে? তার সাথে রিলেটেড আর্টিকেলগুলো লিখে দিয়েছে 1 থেকে 4। এই আর্টিকেলগুলো জাস্ট একবার দেখে নিও, অত এক্স্যাক্টলি মনে না রাখলেও চলবে, কিন্তু কোন শিডিউলে কী লেখা আছে এটা জেনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। এই টেবিলগুলো সব বইয়ের পিছনে দেয়া আছে। এগুলো আমি বলবো একটু সময় দিয়ে ভালো করে বারবার বারবার পড়লে অটোমেটিক্যালি মনে চলে আসবে। এইগুলো থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন কিন্তু তুলে জিজ্ঞেস করা হয়, সেই জন্য এগুলো ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সেকেন্ড শিডিউলে কী লেখা আছে? সেকেন্ড শিডিউলে লেখা আছে যে কিছু লোকজন কে কত স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস পাবে। কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নর, লোকসভা ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার অফ লোকসভা, চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, কী আছে ডিটেলস পড়ে নিও, পড়লেই বুঝে যাবে, ঠিক আছে? থার্ড শিডিউলে কী লেখা আছে? থার্ড শিডিউলে লেখা আছে যে যখন অফিসে যায়, অফিস গ্রহণ করবার আগে শপথ নিতে হয়, ওথ নিতে হয়। তো এই কে কীরকম ওথ নেবে, তো সেই সমস্ত ওথগুলোর ফরম্যাট লেখা আছে থার্ড শিডিউলে, ঠিক আছে? ফোর্থ শিডিউলে কী লেখা আছে? কোন রাজ্য থেকে কতগুলি রাজ্যসভায় সিট হবে সেই সম্পর্কে লেখা আছে। ফিফথ শিডিউলে কী লেখা আছে? ফিফথ শিডিউলে লেখা আছে শিডিউল এরিয়া আর শিডিউল্ড ট্রাইবস, মানে কিছু নির্দিষ্ট অঞ্চল আর শিডিউল ট্রাইবস মানে যেটাকে আমরা তফসিলি জাতি বলি, তো সেই সম্পর্কে তাদের কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশনের প্রভিশন লেখা আছে ফিফথ শিডিউলে। সিক্সথ শিডিউলে কী লেখা আছে? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 4টে স্টেটের কিছু কিছু ট্রাইবাল এরিয়া আছে, তো সেই ট্রাইবাল এরিয়াগুলোকে কীভাবে গভর্ন করা হবে সেই সমস্ত কাহিনী লেখা আছে সিক্সথ শিডিউলে। সেভেন শিডিউলটা খুব ইম্পর্ট্যান্ট এতগুলো শিডিউলের মধ্যে। সেভেন শিডিউলে কী লেখা আছে? সেভেন শিডিউলে লেখা আছে যে কে কি পরিমাণ পাওয়ার পাবে, মানে কেন্দ্র কতটা পাওয়ার পাবে আর স্টেট কতটা পাওয়ার পাবে, ঠিক আছে? তো এই 3খানা লিস্ট, মানে এই সেভেন্থ শিডিউলের ভিতরে আবার 3টে লিস্ট আছে, লিস্ট 1, লিস্ট 2 আর লিস্ট 3। লিস্ট 1 যেটা সেটা হচ্ছে তাকে বলা হয় ইউনিয়ন লিস্ট, মানে ইউনিয়ন গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কোন কোন বিষয়ে আইন তৈরি করতে পারে। তো তাতে 100খানা জিনিস আছে, ঠিক আছে? 100খানা এমন সাবজেক্ট আছে যার উপরে কেবলমাত্র কেন্দ্র সরকার মানে পার্লামেন্ট আইন বানাতে পারে, ঠিক আছে? তো 100টা সাবজেক্ট কী কী সাবজেক্ট? অত 100টাই মনে রাখবার দরকার নেই, ইন জেনারেল মনে রেখো যে কেন্দ্র সরকারের আওতায় যা যা পড়ে আর কি। কী কী পড়ে? কারেন্সি, দেশের সিকিউরিটি, ঠিক আছে, ডিফেন্স, বর্ডার রিলেটেড যা কিছু, এগুলো হচ্ছে কেন্দ্র সরকারের, এরকম 100টা জিনিসপত্র আছে। তারপর লিস্ট 2-এতে এমন 61টা জিনিস লেখা আছে যেটা কেবলমাত্র রাজ্য সরকার আইন বানাতে পারে, ঠিক আছে? তো সেগুলো কী জিনিস? পুলিশ, পাবলিক অর্ডার, হেলথ, এই সমস্ত জিনিসপত্র। এরকম 21টা সাবজেক্ট আছে যাতে কেবলমাত্র রাজ্য সরকার আইন বানাতে পারে, সেগুলোকে বলে স্টেট লিস্ট। আর আরেকটা লিস্ট আছে লিস্ট 3, তাকে বলে কনকারেন্ট লিস্ট, মানে
যাতে কেন্দ্র সরকারও আইন বানাতে পারে, রাজ্য সরকারও আইন বানাতে পারে, যেমন এডুকেশন। এবার প্রশ্ন হচ্ছে, যদি দুজনই একই জিনিসের উপর যদি আইন বানায় এবং আইনগুলো যদি একে অপরের মধ্যে কনফ্লিক্টিং হয়, তাহলে কি হবে? তাহলে পার্লামেন্টের আইন বেশি কার্যকরী হবে। ঠিক আছে, সিম্পল। যেখানেই দেখবে স্টেটের সাথে স্টেটের যে বিধানসভা কোনো আইন পাস করলো আর পার্লামেন্ট কোনো আইন পাস করলো, তার মাঝখানে যদি কনফ্লিক্ট হয়, সবসময় পার্লামেন্টের আইন প্রিভেল করবে। ঠিক আছে, একদম থাম্ব রুল মনে রেখো। তো এটা হচ্ছে 7th শিডিউল। 8th শিডিউলে 22টা ভাষার কথা লেখা আছে, যে 22টা ভাষাকে সংবিধান মান্যতা দেয়। তো এই 22টা ভাষা কি কি? অ্যাসামিজ, বেঙ্গলি, বোডো, ডোংরি, গুজরাটি, হিন্দি, কন্নড়। মানে অত মুখস্থ না করলেও চলবে, মনে রেখো যা 22টা ভাষা আছে, কি কি আছে। হিন্দি, বাংলা, কি কি সমস্ত আছে, বেসিক বেসিক ভাষাগুলো জেনে নাও। কি নেই এটা মনে রেখো, যে ইংলিশের মধ্যে কিন্তু নেই। ঠিক আছে, মনে রেখো যে এই 22টা ভাষার মধ্যে ইংলিশের উল্লেখ কিন্তু নেই। এটা জিজ্ঞেস করতে পারে, ট্রিক কোয়েশ্চেন আর কি। দেখো, 8টা শিডিউল তো অলরেডি কনস্টিটিউশনে ছিল, তাই না? এই যে 9th শিডিউল, 10th, 11th, 12th, এগুলো সংবিধানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এগুলোকে পরবর্তীকালে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো 9th শিডিউল কি কথা বলে? 9th শিডিউলকে ব্ল্যাঙ্কেট বলতে পারো। ঠিক আছে, একটা বাক্স বা একটা ব্ল্যাঙ্কেটের মতো তোমরা ভাবতে পারো। কোনো অ্যাক্ট, পার্লামেন্ট কোনো আইন পাস করলো, পাস করবার পর সেটাকে 9th শিডিউলে যদি পুট করে দেওয়া হয়, তাহলে সেই আইনগুলো কোর্ট আর জুডিশিয়াল রিভিউ করতে পারতো না। ঠিক আছে, এবার হঠাৎ করে এরকম একটা শিডিউল তৈরি করবার কেন মানে দরকার পড়লো? দেখো, যখন আমরা অ্যামেন্ডমেন্ট চ্যাপ্টার পড়বো তখন আরও ভালো করে ডিটেলস আলোচনা করবো। এখন জাস্ট মনে রেখো যে যখন জাস্ট সংবিধান কার্যকরী হয় 1950 সালে, তখন ল্যান্ড রিফর্মস কিছু অ্যাক্ট আছে। ঠিক আছে, মানে ভূ সংরক্ষণ, জমি সংরক্ষণ রিলেটেড। তো সেই সমস্ত আইনগুলো কনস্টিটিউশনের সাথে একটু কনফ্লিক্টিং ছিল বলে কোর্ট সেগুলোকে ইনভ্যালিডেট করে দিতে পারতো। তো সেই জন্য 9th শিডিউলের একটা ফান্ডা আনা হলো, যে এরকম একটা শিডিউল তৈরি করা যাক, তার মধ্যে পার্লামেন্ট আইন তৈরি করে ওর মধ্যে পুট করে দেবে, তাহলে আর কোর্ট সেই আইনগুলোকে ইনভ্যালিড করতে পারবে না। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে কোর্ট তাতেও কিছু রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে, সেই সব কথা আমরা পরে পড়বো। জাস্ট মনে রেখো যে 9th শিডিউল হচ্ছে ল্যান্ড রিফর্মস রিলেটেড কিছু অ্যাক্ট ওর মধ্যে রাখা হয়, বা যে কোনো অ্যাক্টে যদি 9th শিডিউলে পুট করে দেওয়া হয়, তাহলে সেগুলো আর কোর্ট জুডিশিয়াল রিভিউ করতে পারবে না। এখন পারে কিন্তু। ঠিক আছে, কোর্ট মানে 1973 পর্যন্ত একটা মানে একটা প্রভিশন ছিল। ঠিক আছে, 10th শিডিউল হচ্ছে দলবদলু আইন। ঠিক আছে, মানে কিছু এমএলএ এমপি আজ এই দলে কাল সেই দলে নিজের, এখন আমরা যদিও দেখতে থাকি এখনও প্রচুর এরকম উদাহরণ, যে নিজের পার্সোনাল গেনের জন্য লোকজন এই দল সেই দল করতে থাকে। তো যাই হোক, এই দল সেই দল থেকে বাঁচানোর জন্য একটা আইন আনা হয়েছিল, সেটাকে বলে অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, 52তম সংশোধনের মাধ্যমে। তো সেই লটাকেই 10th শিডিউলে পুট করা হয়েছে। 11th শিডিউল, পঞ্চায়েতের কী কী অধিকার আছে, কী কী কার্যকারিতা আছে, কী কী কাজ আছে, সেই সমস্ত কাহিনী লেখা আছে 11th শিডিউলে। আর 12th শিডিউলে লেখা আছে মিউনিসিপ্যালিটি, পৌরসভার কী কী পাওয়ার আছে, অথরিটি আছে, সেই সমস্ত কাহিনী। ঠিক আছে, এবার এই 12টা শিডিউলে কি আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে। জাস্ট যারা প্রথম প্রথম স্টার্ট করছো তাদের অনেক কনফিউশন হবে, এবং এখান থেকে যেহেতু ডাইরেক্ট কোশ্চেন আসে, সুতরাং আমি একটা ট্রিক বলে দিচ্ছি, মনে রেখো। কিন্তু এই ট্রিকটা জাস্ট এখন মানে টেম্পোরারি বেসিসে, এই শিডিউলগুলো যেহেতু বইয়ের পিছনে দেয়া রয়েছে, সময় মতো মুখস্থ করে নিও। দেখো, একটা মানে ধরো ইম্যাজিন করো, একটা গল্পের মতো ইম্যাজিন করো, যে এক রাজা, মানে দুষ্টু রাজা, এক রাজা সকলকে ভাতা দেওয়ার শপথ করলো রাজসভায়। ঠিক আছে, কিন্তু আদিবাসী ভাই বন্ধুরা কিন্তু সেরকম কোনো ভাতা পেল না। তো সেরকম আদিবাসী ভাই বন্ধুরা আদিবাসী অঞ্চলে রাজাকে ডেকে নিজের ক্ষমতায় নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করলো শান্তভাবে, কিন্তু রাজা তো নিষ্ঠুর রাজা, সে খালি মানে আজকের আমাদের নেতাদের মতো আর কি। তো শেষে রাজাকে একটা কম্বল চাপিয়ে এমন গণপিটুনি দেওয়া হলো যে রাজার বডিতে 52টা ডিফেক্ট হয়ে গেল। তো তারপর রাজাকে বাঁচানোর জন্য 73 পঞ্চায়েত এবং 74 পুরসভার লোকজন এসে রাজাকে বাঁচিয়ে নিয়ে গেল। ফানি স্টোরি, কিন্তু মনে রেখো, দেখো এখানে 4x3 মানে 12টা এখানে মানে শব্দ আছে। প্রত্যেকটা শব্দ মনে রেখো। দেখো দেখো, যেমন রাজা থেকে মনে রেখো রাজ্য মানে স্টেট, মানে ফার্স্ট শিডিউলে স্টেটের কথা লেখা আছে, মানে স্টেটের বাউন্ডারি এবং ইউনিয়ন টেরিটরি বাউন্ডারি। 2 নম্বরে ভাতা থেকে মনে রেখো অ্যালাউন্স, মানে সেকেন্ড শিডিউলে অ্যালাউন্সের কথা লেখা আছে, মানে কে কত স্যালারি অ্যালাউন্স পাবে। থার্ড শিডিউলে শপথের কথা লেখা আছে, ওথ। ঠিক আছে, ফোর্থ শিডিউলে রাজ্যসভা থেকে মনে রেখো রাজ্যসভায় কোন রাজ্য থেকে কতগুলো সিট হবে, সেই সমস্ত লেখা আছে। ফিফথ শিডিউলে আদিবাসী মানে শিডিউল্ড ট্রাইব আর শিডিউল ট্রাইব আর শিডিউল এরিয়ার কথা লেখা আছে। ঠিক আছে,
তারপর আদিবাসী অঞ্চল থেকে মনে রেখো 6 শিডিউলে ট্রাইবাল এরিয়া, আদার ট্রাইবাল এরিয়া কিছু, সেই সমস্ত লেখা আছে 4টে স্টেটের। তারপর 7th ক্ষমতার বন্টন, মানে রাজ্যের কী কী ক্ষমতা আছে, কেন্দ্রের কী কী ক্ষমতা আছে, সেই সমস্ত লিস্টগুলো লেখা আছে 7th শিডিউলে। 8th শিডিউলে ভাষার কথা লেখা আছে। 9th শিডিউলে কম্বল, মানে মনে রেখো যে 9th শিডিউলটা অ্যাজ ব্ল্যাঙ্কেটের মতো কাজ করে, কিসের জন্য, ল্যান্ড রিফর্ম অ্যাক্টস বা অন্যান্য যে কোনো অ্যাক্টকে এই শিডিউলে পুরে দিলে। আর এক লেখা আছে এক কম্বল থেকে মনে রেখো যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংবিধানের প্রথম সংশোধনের মাধ্যমে এটাকে অ্যাড করা হয়েছিল। 52 ডিফেক্ট থেকে মনে রেখো যে ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন ল হচ্ছে 10th শিডিউলে আছে। আর 52তম সংশোধন 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে। তারপর 73-50 থেকে মনে রেখো যে 11 নম্বর, এটা গেল 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নম্বর হচ্ছে তোমার পঞ্চায়েত। 73 থেকে মনে রাখো 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল 1992। আর 12th এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি রিলেটেড, পুরসভা রিলেটেড, 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো জাস্ট এটা একটা ট্রিক বলে দিলাম, এটা মনে রাখার চেষ্টা করো। কিন্তু আমি তো রেকমেন্ড করবো যে যেরকম লেখা আছে সেরকম বারবার পড়লে তোমাদের এমনিই মনে হয়ে যাবে। দেখবে বাই দ্য টাইম 1-1.5 মাস পর যখন আমাদের সমস্ত চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তখন তোমাদেরকে 7th শিডিউল বললেই তোমাদের মনে পড়ে যাবে যে হ্যাঁ লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 এর কথা লেখা আছে, বা 4th শিডিউল বললেই তোমাদের মনে রয়ে যাবে যে রাজ্যসভা সিটের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এবার দেখো এই কথাগুলো আমি বললাম, কিন্তু এই সেলিয়েন্ট ফিচার্স চ্যাপ্টারটা খুলবে, পিছনের দিকে দেখবে এই টেবিলগুলো দেয়া আছে। সিম্পলি বলে দিলাম টেবিলগুলো কে কী কী ডিনোট করছে, মুখস্থ করবার চেষ্টা করবে, সময় লাগবে কিন্তু এগুলো মুখস্থ করা অত্যন্ত জরুরি। এবার চ্যাপ্টারের শুরুতে দেখবে এই সেলিয়েন্ট ফিচার্স মানে কিছু বৈশিষ্ট্যের কথা লেখা আছে। বৈশিষ্ট্যগুলো কি আমি জাস্ট ওভারঅল বলে দিয়ে চলে যাচ্ছি, এগুলো তেমন কিচ্ছু ইম্পর্ট্যান্ট না, জাস্ট একবার রিডিং পড়বে, ভাবার্থটা আমি বলে দিচ্ছি অলরেডি, বুঝে যাবে। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, ভারতের সংবিধান হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বে যত দেশ আছে তাদের যত কনস্টিটিউশন আছে তার মধ্যে সবচেয়ে বড় যদি কারো কনস্টিটিউশন থাকে তাহলে সেটা হচ্ছে ইন্ডিয়ার কনস্টিটিউশন। ঠিক আছে, আমি আগেই বললাম যখন 1950-তে সংবিধান এসেছিল তখন তাতে 395টা আর্টিকেল ছিল। ঠিক আছে, 22টা পার্টে ডিভাইড করা ছিল আর 8টা শিডিউল ছিল। আজকের দিনে সেটা 470-এর আশেপাশে আর্টিকেল হয়ে গেছে, 25টা পার্ট হয়ে গেছে আর 12টা শিডিউল হয়ে গেছে। ঠিক আছে, কেন এত বড় কনস্টিটিউশন লিখতে গেছে আমাদের সংবিধান নির্মাতারা? অনেক কিছু কারণ ছিল, এখানে লেখাও আছে কিছু, যে ভারত যেহেতু এত বড় দেশ সুতরাং কনস্টিটিউশনও বড় হয়েছে। তারপর যেখান থেকে সংবিধান ম্যাক্সিমাম পোর্শন কভার করা হয়েছে আর কি, তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, সেটা ইটসেলফ অনেক বড় ছিল। তারপর কেন্দ্র এবং রাজ্য দুটোর জন্য একটাই কনস্টিটিউশন আছে সুতরাং বড় হয়ে গেছে। আর যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বেশিরভাগ যারা ছিলেন তারা সবাই মোটামুটি আইনজীবী লোকজন ছিলেন, সুতরাং আইনজীবীদের ভাষা তো ওরকম হয় জানো, বড় বড়, সেই জন্য কনস্টিটিউশন অনেক বড় হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন, ভারতের কনস্টিটিউশন বিভিন্ন জায়গা থেকে নিয়ে কিছু কিছু জিনিসপত্র নিয়ে তবে ভারতীয় সংবিধানটা তৈরি হয়েছে। ঠিক আছে, যখন ভারতীয় সংবিধান 1950 সালে লেখা হচ্ছিল, মানে 1949 এর দিকে, সেই সময় অ্যাভেলেবেল যা কিছু কনস্টিটিউশন ছিল সেখান থেকে কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে তারপর আমাদের সংবিধান তৈরি করেছে। এবার এটা ইম্পর্টেন্ট জিনিস যে কোন কনস্টিটিউশন থেকে আমরা কোন জিনিসটা ইন্সপায়ার হয়ে আমরা লিখেছি। ঠিক আছে, তারও দেখবে একটা লিস্ট দেয়া রয়েছে। ঠিক আছে, এই যে লিস্টটা দেওয়া রয়েছে যে কোনখান থেকে আমরা কী পেয়েছি, এটাও বইয়ে লেখা লেখা আছে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখা অত্যন্ত জরুরি। যেমন দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে বেশিরভাগ জিনিসটা সংবিধানের আমরা কপি করেছি কোথা থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। ফেডারেল স্কিম, গভর্নরের অফিস, জুডিশিয়ারি, পাবলিক সার্ভিস কমিশন, এমার্জেন্সি প্রভিশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস, এগুলো আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নিয়েছি। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কী নিয়েছি, পার্লামেন্টারি গভর্নমেন্ট, রুল অফ ল। ইউএস কনস্টিটিউশন থেকে কী নিয়েছি, ফান্ডামেন্টাল রাইটস, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। আইরিশ কনস্টিটিউশন থেকে কী নিয়েছি, ডিপিএসপিগুলো আইরিশ কনস্টিটিউশন থেকে নিই। সমস্ত কিছু মনে রাখার দরকার নেই, এই এই যে টেবিলটা এটা দেখতে থাকো বারবার, অটোমেটিক্যালি মনে হয়ে যাবে। ঠিক আছে, আগে আগে যত আমরা চ্যাপ্টার পড়তে থাকবো, যেমন ধরো যখন আমরা ডিপিএসপি পড়বো তখন বারবার আমাদের পড়তে হয় যে ডিপিএসপি আইরিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি, ডিপিএসপি আইরিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি, সুতরাং অটোমেটিক্যালি মনে হয়ে যাবে। সুতরাং এখনই বেশি চিন্তা করার দরকার নেই যে এত কিছু কী করে মনে রাখবো। ঠিক আছে, বারবার বারবার পড়তে পড়তে অটোমেটিক মনে হয়ে যাবে। ঠিক আছে, এটা একদিনে মুখস্থ করবার ব্যাপার না, যতবার তোমরা যত চ্যাপ্টার পড়বে কোনখান থেকে কী মালপত্র আমরা তুলেছি সব কিছু মনে রয়ে যাবে।
খালি এখানে এই জিনিসটা মনে রাখবে যে কোন দেশের কনস্টিটিউশন থেকে আমরা কপি করিনি, কোথা থেকে ইন্সপায়ার হইনি। কোথা থেকে ইন্সপায়ার হয়নি? চাইনিজ কনস্টিটিউশন থেকে আমরা কিন্তু কোনো কিছু তুলিনি। চায়না থেকে আমরা শুধুমাত্র চিলি চিকেন আর চাউমিন নিয়েছি, ঠিক আছে? কনস্টিটিউশন থেকে কিন্তু কোনো কিছু নিইনি, এটা মনে রেখো, ঠিক আছে? এটাকে জিজ্ঞেস করা হয়েছে কোন কনস্টিটিউশন থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু নেওয়া হয়নি। তো ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস মানে বিভিন্ন জায়গা থেকে আমরা জিনিসপত্র নিয়েছি, সেই সমস্ত কথা আমরা জানলাম, ঠিক আছে? তারপর দেখো ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, মানে কোনো কনস্টিটিউশন রিজিড মানে কি, যে কনস্টিটিউশনকে সহজে অ্যামেন্ড করা যায় না, সহজে কোনো পরিবর্তন করা যায় না। আর কোনো কনস্টিটিউশন ফ্লেক্সিবল, তার মানে কি, যে কনস্টিটিউশনকে খুব সহজেই পরিবর্তন করে দেওয়া যায়। তো ইউএস এর কনস্টিটিউশন হচ্ছে খুবই রিজিড, আর ইউকের মানে ইংল্যান্ডের কনস্টিটিউশন হচ্ছে খুবই ফ্লেক্সিবল, ঠিক আছে? আর ভারতের কনস্টিটিউশনটা কেমন, না খুব রিজিডও না আবার খুব ফ্লেক্সিবলও না, দুটোর মাঝামাঝি। মানে ভারতের যে সংবিধানকে সংশোধন করার যে পদ্ধতি, সেটা এতটাও বেশি রিজিড না যে পরিবর্তন করাই যাবে না। দেখো যদি সংবিধানকে পরিবর্তন করাই না যায় তাহলে কিন্তু অনেক সমস্যা আছে। কেন? কারণ আগামী দিনে এমন কিছু নতুন জিনিস আসবে যেগুলো সংবিধান নির্মাতারা হয়তো ভাবেইনি, ঠিক আছে? যেমন ধরো ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এখন বিটকয়েন মার্কেটে চলছে। তো বিটকয়েন বা যে কোনো তোমার ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে ইস্যু আছে, সেগুলো যদি আমাদেরকে কোনোভাবে কনস্টিটিউশন ইনকর্পোরেট করতে হয়, তো সেটা সেই সমস্ত কাহিনী আমরা তবেই ইনকর্পোরেট করতে পারবো না সংশোধন করে, যদি সংবিধান নির্মাতারা বলে যেত যে এই বইটাতে কেউ কোনো পরিবর্তন করতে পারবে না, তাহলে আমরা করতেই পারতাম না। আবার দেখো যদি কনস্টিটিউশন খুব বেশি ফ্লেক্সিবল হয়, তাহলে যে সরকার আসবে সে নিজের মতো কনস্টিটিউশন বদলে দেবে, তাই না? তো এই যে একটা ফাইন ব্যালেন্স মেনটেন করা, যে খুব রিজিডও না খুব ফ্লেক্সিবল না, ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে কিন্তু খুব ফাইন ব্যালেন্স করা, খুব সহজেও পরিবর্তন করা যায় না বা খুব রিজিডও না, ঠিক আছে? এবার কীভাবে পরিবর্তন করতে হয় সেগুলো আমরা অ্যামেন্ডমেন্টের চ্যাপ্টারে পড়বো, এখন জাস্ট জেনে রাখলাম, এতটুকুই যথেষ্ট। ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। দেখো ফেডারেল সিস্টেম মানে কি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মানে যেই দেশের কনস্টিটিউশনে রাজ্য সরকারকেও পাওয়ার দেওয়া হয় আবার কেন্দ্র সরকারকেও পাওয়ার দেওয়া হয়, তাকে বলা হয় ফেডারেল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? তো ভারতের কনস্টিটিউশন হচ্ছে ফেডারেল সিস্টেম, ঠিক আছে? কিন্তু ইউনিটারি বায়াস মানে যদিও কেন্দ্র সরকার রাজ্য সরকার দুজনের মধ্যেই ক্ষমতাকে বন্টন করা হয়েছে, কেন্দ্র সরকারকে বেশি পাওয়ার দেওয়া হয়েছে, মানে ইউনিটারি বায়াস আছে, ঠিক আছে? ইউনিয়নকে একটু বায়াস করে একটু বেশি বেশি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখন সংবিধান তৈরি হয়েছিল তখন দেওয়া জরুরি ছিল, তবেই তো একটা ঠিকঠাক ইন্ডিয়া এতদিন একটা কান্ট্রি ঠিকঠাক এস্টাবলিশ হয়ে আসতে পেরেছে। না হলে হয়তো রিজিনালিজম যাকে বলা হয়, মানে আঞ্চলিকবাদ, এই সমস্ত প্রবলেম ক্রিয়েট হতে পারতো। তো সেই হিসাবে সংবিধান নির্মাতারা এইভাবেই ফেডারেল সিস্টেম করেছে, কিন্তু ইউনিটারি বায়াস একটু রেখেছে। আমাদের সংবিধান হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। দেখো গভর্নমেন্ট দু ধরনের হতে পারে, একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম হতে পারে যেখানে প্রেসিডেন্ট হচ্ছে সবচেয়ে বড়, যেমন ইউএসের আমরা জানি মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তিনি ছিলেন, এখন তো চেঞ্জ হয়ে গেছেন, জো বিডেন। তো ওখানে কি প্রেসিডেন্ট হচ্ছে হেড, তাই না? আর আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশে পার্লামেন্ট হেড, ঠিক আছে? আমাদের দেশে পার্লামেন্টারি সিস্টেম, মানে আমাদের এখানে কাউন্সিল অফ মিনিস্টার নির্বাচন করা হয়, তাদের মধ্যে একজন প্রাইম মিনিস্টার হিসেবে নির্বাচিত হন, ঠিক আছে? তো আমাদের দেশের পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট প্রেসিডেন্সিয়াল সিস্টেম না, ঠিক আছে? দেখো এখানে একটা তারপরের বৈশিষ্ট্য যেটা ব্লেন্ড অফ পার্লামেন্টারি সোভেরেনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি, শুনেই মনে হয় যে কত গুরুগম্ভীর সমস্ত শব্দ পড়ছি। ব্যাপারটা কি একটু ভালো করে জেনে নেওয়া যাক। দেখো পার্লামেন্টারি সোভেরেনিটি মানে হচ্ছে যেখানে পার্লামেন্ট, যে দেশের পার্লামেন্ট সবচেয়ে উপরে তাকে বলে পার্লামেন্টারি সোভেরেনিটি, ঠিক আছে? যেমন ব্রিটেনের যে পার্লামেন্ট সেটা হচ্ছে সোভেরিয়ান, মানে ব্রিটেনের পার্লামেন্ট যা বলে দেয় সেটাই ফাইনাল, তার উপরে আর কিছু না, ঠিক আছে? মানে ব্রিটেনের কোর্টও কিছু বলতে পারবে না পার্লামেন্ট যদি কিছু ভুলভাল আইনও পাস করে দেয়, ঠিক আছে? আর জুডিশিয়াল সুপ্রিমেসি মানে হচ্ছে যে দেশের জুডিশিয়ারি মানে বিচার ব্যবস্থা, কোর্ট হচ্ছে সবচেয়ে উপরে, যেমন ইউএসের কোর্ট যদি কোনো কিছু বলে দেয় সেটাই হচ্ছে ফাইনাল। তাহলে ইন্ডিয়াতে কোনটা চলে, পার্লামেন্টারি সোভেরেনিটি না জুডিশিয়াল সুপ্রিমেসি? ইন্ডিয়াতে দুটোর মিক্স চলে, ঠিক আছে? মানে যেখানে পার্লামেন্ট যেমন পারে ল পাস করতে পারে, কিন্তু আবার কোর্ট চাইলে কোনো আইন যদি সংবিধানের নিয়ম অনুযায়ী না চলে তাহলে সেই আইনকে কোর্ট যদি চায় সুপ্রিম কোর্ট ইনভ্যালিডেট করে দিতে পারে, ঠিক আছে? তো দুটোরই একটা ফাইন ব্যালেন্স আছে। তারপর বলছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, মানে ভারতের সংবিধানে যে জুডিশিয়ারির কথা বলা হয় বিচার ব্যবস্থা, সেটা ইন্ডিপেন্ডেন্ট আবার ইন্টিগ্রেটেড। ইন্ডিপেন্ডেন্ট কেন? ইন্ডিপেন্ডেন্ট মানে বিচার ব্যবস্থা স্বাধীন, বিচার ব্যবস্থা কিন্তু সরকারের
আওতায় পড়ে না, ঠিক আছে? বিচার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা এবং আলাদা হওয়াই উচিত। যদি বিচার ব্যবস্থা সরকারের সাথে চলে, সবসময় সরকারকে সাপোর্ট করবে, তাই না? বিচার ব্যবস্থা তো সবসময় নিউট্রাল হওয়া উচিত, তাই না? আর ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেটেড কেন? ইন্টিগ্রেটেড এই জন্য, দেখো আমাদের দেশের যে কোর্ট, সেগুলো কিন্তু রাজ্য সরকারের আইন, কেন্দ্র সরকারের আইন, সমস্ত কিছু আইনের উপরেই বিচার করে, ঠিক আছে? ইউএসের কোর্ট কিন্তু এরকম না। ইউএসের দু রকমের কোর্ট হয়। একটা কেন্দ্র সরকারের জন্য আলাদা কোর্ট হয়, সেটাকে বলে ফেডারেল কোর্ট। আবার স্টেটের জন্য স্টেট কোর্ট আলাদা হয়, ঠিক আছে? প্রভিন্সিয়াল কোর্ট। তো আমাদের দেশে কিন্তু এরকম না। আমাদের দেশে যে কোর্ট আছে, মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সমস্ত কোর্ট কিন্তু সব আইনকে দেখে তারপরেই বিচার করে, ঠিক আছে? তারপর দেখবে কিছু কিছু লেখা আছে ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটিস, মানে এগুলো হচ্ছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, যে ভারতের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস আছে চ্যাপ্টার 3-তে, চ্যাপ্টার 4-এ ডিপিএসপি আছে, ফান্ডামেন্টাল ডিউটিস আছে। তো এগুলো তো আমরা আগে আরও ডিটেলসে পড়বো, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। জাস্ট মনে রাখবে যে ভারতের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলে, মৌলিক অধিকার কিছু আছে, ঠিক আছে? সরকারকে কিছু নির্দেশ দেওয়া আছে, সেগুলোকে ডিপিএসপি বলে। কিছু নাগরিকদের দায়িত্ব পালন করার কথা বলে, যেগুলোকে ফান্ডামেন্টাল ডিউটি বলে। তো এগুলো কি ইন ডিটেল আমরা আগে আগের চ্যাপ্টারে পড়বো, জাস্ট এর পরের চ্যাপ্টারেই আমরা পড়তে স্টার্ট করবো, সুতরাং এত ডিটেলস আর এখানে গিয়ে লাভ নেই। এবার দেখো সেকিউলার স্টেট, মানে ভারতের সংবিধান একটা ধর্মনিরপেক্ষ দেশ গঠনের কথা বলে, ঠিক আছে? এই কথাটা প্রিয়াম্বলেও লেখা আছে, ফান্ডামেন্টাল রাইটসেও লেখা আছে, ঠিক আছে? প্রিয়াম্বল যখন চ্যাপ্টার পড়বো আরও ডিটেলসে পড়বো, ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টার আরও ডিটেলসে পড়বো। মনে রেখো, সেকুলারিজম দু ধরনের হয়। একটা হচ্ছে ওয়েস্টার্ন ক্যানোটেশন, ওয়েস্টার্ন সেকুলারিজম, যেটাকে নেগেটিভ সেকুলারিজম বলা হয়, ঠিক আছে? যেখানে কি বলা হয় যে ধর্ম আলাদা থাকবে, সরকার সম্পূর্ণ আলাদা থাকবে, আহ, একে অপরের যে পরিধি তার মধ্যে পা রাখবে না, ঠিক আছে? যে যার নিজের চরকায় তেল দেবে। এটাকে বলে নেগেটিভ ফর্ম অফ সেকুলারিজম। আর একটা হচ্ছে পজিটিভ ফর্ম অফ সেকুলারিজম, যেটা আমাদের ইন্ডিয়ান সেকুলারিজম, সেটা হচ্ছে পজিটিভ ফর্ম অফ সেকুলারিজম, যেখানে বলা হচ্ছে যে সরকার সব ধর্মকে সমান স্ট্যাটাস দেবে, সমান অপরচুনিটি দেবে, ঠিক আছে? তো এটাকে বলে পজিটিভ সেকুলারিজম, মানে সব ধর্মের জন্যই সরকার কাজ করবে আর কি, কোনো একটা নির্দিষ্ট ধর্ম, স্টেটের কোনো ধর্ম থাকবে না, ঠিক আছে? তারপর হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে ভারতের সংবিধান কি করে না, প্রত্যেককে, প্রত্যেক ব্যক্তি যার বয়স 18 অ্যান্ড অ্যাবভ, তারা যেন ভোট করতে পারে, সেই ক্ষমতা প্রত্যেককে দিয়েছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। আগে 21 বছর ছিল, পরবর্তীকালে ওটাকে ভোটিংয়ের এজ সেটাকে কমিয়ে 18 বছর করে দেওয়া হয়েছে, ঠিক আছে? 1989 সালে 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988-এর মাধ্যমে। ডিটেলস আরও পড়বো, জাস্ট মনে রেখো। সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ ভারতের সংবিধানে একটাই সিটিজেনশিপের কথা বলে। মানে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু আমি নাগরিক, ভারতেরই নাগরিক, আমি পশ্চিমবঙ্গের নাগরিক না, কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা, ঠিক আছে? কিন্তু দেখো ইউএসএতে আলাদা হয়। ইউএসএ ধরো কোনো ব্যক্তি, ধরো ফিলাডেলফিয়ার নাগরিক, তাহলে সে ফিলাডেলফিয়ারও নাগরিক, আবার ইউএসএরও নাগরিক, ঠিক আছে? ডুয়াল সিটিজেনশিপ। কিন্তু ইন্ডিয়াতে সিঙ্গেল সিটিজেনশিপের কথা বলে, অর্থাৎ তুমি যেইখানেই বাস করো না কেন, যেই রাজ্যে বা যেই ইউনিয়ন টেরিটরিতেই বাস করো, তুমি কেবলমাত্র ভারতের নাগরিক, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট বডিজ, সংবিধানে কিছু ইন্ডিপেন্ডেন্ট বডিজের কথা বলা আছে, ঠিক আছে? যেমন ইলেকশন কমিশন, ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তারপর ইউপিএসসি, স্টেটের যে পাবলিক সার্ভিস কমিশন, সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট বডি এই জন্য, কারণ এগুলো সরকারের যাতে হস্তক্ষেপে এরা সরকারের মতো কাজ না করে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, সেই জন্য কিছু কিছু প্রভিশন দেওয়া আছে, যেমন ফিক্স সার্ভিস কন্ডিশন, ঠিক আছে? তারপর এর যা কিছু খরচ হয়, মানে ইলেকশন কমিশনের যা কিছু খরচ হয়, বা ইউনিয়ন পাবলিক সার্ভিস সার্ভিস কমিশনের যা কিছু খরচ হয়, সেগুলো হচ্ছে চার্জড অন কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। মানে এর যা কিছু খরচ হয়, একদম সেই পয়সাটা সোজাসুজি কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে সোজা সে খরচ মাইনাস হয়ে যায়, সরকারের কোনো সেরকম পার্লামেন্টের অনুমতির দরকার পড়ে না, মানে পার্লামেন্ট ডিসকাস করে না আর কি, জাস্ট টিক মেরে দেয় যে হ্যাঁ, এই পয়সাটা থেকে দিতেই হবে, ঠিক আছে? তো এগুলোকে বলে চার্জ এক্সপেন্ডিচার অন কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। আরও ডিটেলসে বলবো, জাস্ট মনে রেখো যে ভারতের সংবিধান কিছু ইন্ডিপেন্ডেন্ট বডির কথা বলে, মানে এগুলো সরকারের হস্তক্ষেপের আওতার বাইরে। ইলেকশন কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এইগুলো, ঠিক আছে? এমার্জেন্সি প্রভিশন, কিছু কিছু এমার্জেন্সি প্রভিশনের কথা বলা আছে আর্টিকেল 352, 356, 360-তে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো এগুলো আমরা ডিটেলসে পড়বো। মনে রাখবে যে যখন এমার্জেন্সি লাগু হয়ে যায়, তখন কি হয়, তখন স্টেট গভর্নমেন্টের পাওয়ার হয়, যদি সরকার চায় তাহলে স্টেট গভর্নমেন্টের পাওয়ার নিয়ে কেন্দ্র সরকার মানে অল পাওয়ারফুল হয়ে যেতে পারে, ঠিক আছে? এগুলো এরকম প্রভিশন কেন দেওয়া আছে,
যাতে এমার্জেন্সি কোনো সিচুয়েশন এলো, মানে ওয়ার হচ্ছে, হঠাৎ করে যুদ্ধ বিগ্রহ লেগে গেল, সেই সমস্ত ক্ষেত্রে যেন কেন্দ্র সরকার যেন ভালো করে কাজ করতে পারে, সেই জন্য এই সমস্ত এমার্জেন্সি প্রভিশনস দেওয়া আছে। 3 টায়ার গভর্নমেন্ট, মানে ভারতের যে সংবিধান যে গভর্নমেন্টের কথা বলে সেটা হচ্ছে 3 টায়ার, মানে সবচেয়ে উপরে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার নিচে থাকে, নিচে তো না, ইন্ডিপেন্ডেন্টই থাকে, কিন্তু কিছু কিছু ব্যাপার ডিপেন্ড করে ইউনিয়ন গভর্নমেন্টের উপর, স্টেট গভর্নমেন্ট। আবার স্টেট গভর্নমেন্টের নিচে একটা নতুন টায়ার অফ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করা হয়েছে 73rd 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, সেটা কি পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। সেই জন্য ইন্ডিয়ান যে গভর্নেন্সের সিস্টেম সেটা বলে 3 টায়ার গভর্নমেন্ট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিছু কিছু বৈশিষ্ট্য, আরও দু একটা বৈশিষ্ট্য দেওয়া আছে কোঅপারেটিভ সোসাইটি, নট ইম্পর্টেন্ট। তো যা কিছু বললাম আমি এই চ্যাপ্টারে যেগুলো আমি বলেছি যে রিডিং পড়ে নিতে, রিডিং পড়ে নিও, ঠিক আছে। এসেন্সগুলো আমি বলে দিলাম, আশা করছি রিডিং পড়ার পর কী বলতে চাইছে বুঝে যাবে, কোনো মুখস্থ করবার দরকার নেই। আর দ্বিতীয় যে টেবিলসগুলোর কথা বললাম, টেবিলগুলো ইম্পর্টেন্ট, কীভাবে মনে রাখবে সেই কাহিনিও বলে দিলাম, এবং টেবিলেরও কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলা আছে। দেখবো আরেকটা টেবিল আছে, তাতে কিছু ইম্পর্ট্যান্ট আর্টিকেলস লেখা আছে যে এই আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট। তো ওগুলো পড়বে, কিন্তু আপাতত এখন পড়বার দরকার নেই, যখন আমরা আগে আগে যে যে চ্যাপ্টারগুলো পড়তে থাকবো সেগুলো আমি বলে দেবো যে হ্যাঁ, এই আর্টিকেলগুলো মনে রেখো, যে এই আর্টিকেলটা কী রিলেটেড, ওই আর্টিকেলটা কী রিলেটেড, ঠিক আছে। আর বাকি এই যে শিডিউল আর পার্টের যে টেবিলগুলো দেওয়া আছে ওগুলো কিন্তু মনে রাখতে হবে। আজ নয়, কাল নয়, পরশু এগুলো বসে বসে দুবার, তিনবার, চারবার, 10বার পড়তে পড়তে অটোমেটিক মনে হয়ে যাবে। এগুলো ইম্পর্টেন্ট, এগুলোর প্রতি ধ্যান দিও, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখবে আরও ক্রিটিসিজম বলে কিছু লেখা আছে, এগুলো জাস্ট একবার জেনে নিও, খুব ইম্পর্টেন্ট কিছু না। ক্রিটিসিজম মানে বুঝতেই পারছো যে লোকজন ভারতের সংবিধানে কিছু কিছু ক্রিটিসাইজ করেছে। কী 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 ক্রিটিসিজমের কথা বলেছে। প্রথমে কিছু লোকজন বলে যে ভারতের সংবিধান তো বরোড কনস্টিটিউশন, মানে এখানে ওখান থেকে তো ধার করে লেখা, মানে নিজে থেকে নতুন কিছু লেখা না। সংবিধানের যে বেসিক আইডিয়াটা সেটা কি মানে কেউ কারো তার উপর পেটেন্ট আছে নাকি? সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো তো একই থাকবে না, সে যেই দেশেরই হোক না কেন। তো এরকম ক্রিটিসিজমের কোনো মানে হয় না। অনেকে বলে যে 1935 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অ্যাক্ট, সেটা থেকে নাকি কপি করে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে লিখে দেওয়া হয়েছে হুবহু। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 হচ্ছে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ডকুমেন্ট অন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে যে বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো জায়গা থেকে নেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। কিন্তু বেসিক্যালি যে জিনিসগুলো নেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস, যে গভর্নর থাকবে, তার নিচে গভর্নরের নিচে কী কী থাকবে, স্টেট গভর্নমেন্টের যে স্ট্রাকচারটা থাকবে সেটা কেমন, তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্ট্রাকচারটা থাকবে তো এই যে স্ট্রাকচারাল ডিটেলসগুলো নেওয়া আছে, এমন কিছু ফিলসফি কিন্তু কপি করা হয়নি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে, ঠিক আছে। অনেকে বলে আনগান্ধিয়ান কনস্টিটিউশন, সরি আন ইন্ডিয়ান কনস্টিটিউশন। অনেকে বলে যে ভারতের সংবিধান তো ভারতের মতোই না, ওয়েস্টার্ন থেকে আমরা কপি করেছি। তো সেই সময় যেরকম ডকুমেন্টস অ্যাভেলেবেল ছিল সেই হিসাবে সুটেবল ডকুমেন্টই তৈরি করা হয়েছে, সুতরাং এই ক্রিটিসিজমগুলো মেনে নেওয়া যায় না। অনেকে বলে আনগান্ধিয়ান কনস্টিটিউশন, মানে গান্ধীর ফিলসফিগুলো ইনক্লুড করা হয়নি। গান্ধীর কিছু ফিলসফি ইনক্লুড করা হয়েছে, যেগুলো ডিপিএসপির পরের চ্যাপ্টারে আমরা পড়বো, ঠিক আছে। অনেকে বলে এলিফেন্টাইন সাইজ, এই ক্রিটিসিজমটা তো মেনে নেওয়ার মতো, যে ভারতের কনস্টিটিউশন অ্যাকচুয়ালি ভলিউমাস, অনেক বেশি বড় একটা ডকুমেন্ট হয়ে গেছে। তো অনেকে ক্রিটিসাইজ করে এটার জন্য যে এত বড় ডকুমেন্ট বানানোর কি দরকার ছিল, তো হয়ে গেছে এত বড় ডকুমেন্ট, আর কি করা যাবে। অনেকে বলে প্যারাডাইস অফ লয়ার, মানে ভারতের কনস্টিটিউশনের ল্যাঙ্গুয়েজ খুব জটিল, মানে লয়ারদের ভাষায় লেখা আছে, সেই জন্য প্যারাডাইস অফ লয়ার বলা হয়, ঠিক আছে। তো ক্রিটিসিজমগুলো জাস্ট পড়ে নেবে, ডাইরেক্ট তো কোনো কোয়েশ্চেন আসে না। কোয়েশ্চেন কোনখান থেকে আসে, কোয়েশ্চেন হচ্ছে এইগুলো আসে, যে কোন ব্যক্তি কি বলেছে। এই ডাব্লিউবিসিএস এর এটা হচ্ছে খুব একটা ফেভারিট টাইপের কোয়েশ্চেন, যে কোনো একটা জিনিস কোট করে দিয়ে জিজ্ঞেস করে এটা কে বলেছে, ঠিক আছে। তো এইগুলো মনে রাখতে হবে তোমাদের। এইগুলো কোথা থেকে আমি লিখেছি বলো তো, বইয়েতেই দেখবে লাইনেই কোথাও কোথাও লেখা আছে। তো এইখানে যখনই দেখবে এরকম কিছু কোটেশন আছে, সেগুলোকে একটু মার্ক করে নেবে আলাদা করে, পারলে কোথাও লিখে নিলে তো খুব ভালো হয়, তাহলে এক জায়গায় তোমরা কোডগুলো পেয়ে যাবে। এগুলো আমি পরবর্তীকালে কম্পাইলও করে দেবো, এক জায়গাতে যত কোড আছে, ঠিক আছে, এগুলো আমি লিখে দেবো। তো মনে রাখবে যে ভারতের কনস্টিটিউশনকে ক্রিটিসাইজ করে কে কী বলেছে। এন শ্রীনিবাসন বলেছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বোথ ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবস্ট্যান্স এ ক্লোজ কপি অফ 1935 অ্যাক্ট। 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের একটা ক্লোজ কপি। কে বলেছে? এন শ্রীনিবাসন। স্যার আইভার জেনি কি বলেছে? দ্য কনস্টিটিউশন derives directly from the government of India Act, from which in fact many of its provisions are copied almost textually. আইভার জেনিং বলছেন যে ভারতের সংবিধানের কিছু জিনিসপত্র তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের
লাইন বাই লাইন তুলে কপি করে নেওয়া হয়েছে। PR দেশমুখ বলছে দ্য কনস্টিটিউশন ইজ এসেন্সিয়ালি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 উইথ অনলি অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ অ্যাডেড। PR দেশমুখ তো আরও এক পায়ে গিয়ে কী বলেছেন যে ভারতের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935টাকে তুলে কপি করেই তো ওটাকেই সংবিধানের নাম দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে খালি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে সকলের যে ভোট দেওয়ার অধিকার সেটা খালি অ্যাড করে দেওয়া হয়েছে তাতে। তো এই সমস্যার উত্তরে ডক্টর বি আর আম্বেদকর বলেছেন যে নো বডি হোল্ডস এনি পেটেন্ট রাইট ইন দ্য ফান্ডামেন্টাল আইডিয়াস অফ দ্য কনস্টিটিউশন। মানে কোনো সংবিধানের যে মূল যে ভাবনা, সেই ভাবনাগুলো কারো একার অধিকার নেই, কারো পেটেন্ট নেই, ঠিক আছে। মূল অধিকারগুলো তো সবারই সেম, ল্যাঙ্গুয়েজগুলো আলাদা হতে পারে, ঠিক আছে। তো কোথাও থেকে যদি আমি আইডিয়াটা কপি করি, আইডিয়াটা নিই, সেটা কোনো কিছু খারাপ কাজ কিছুই না। কে হনুমন্থিয়া বলেছেন যে উই ওয়ান্টেড দ্য মিউজিক অফ বীণা অ্যান্ড সিতার বাট হিয়ার উই হ্যাভ দ্য মিউজিক অফ অ্যান ইংলিশ ব্যান্ড। আমরা তো সিতার আর বীণার আওয়াজ চেয়েছিলাম কনস্টিটিউশনে, কিন্তু আমরা ইংলিশ ব্যান্ডের আওয়াজ পাচ্ছি, ঠিক আছে। ওনার পছন্দ হয়নি যে ওয়েস্টার্ন ইয়ে থেকে আমরা কপি করেছি, যে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে বা ইউএসের কনস্টিটিউশন থেকে আমরা জিনিসপত্র আইডিয়াগুলো নিয়েছি, এটা ওনার ঠিক পছন্দ হয়নি। আর বলেছেন যে দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য কনস্টিটিউশন মহাত্মা গান্ধী ডিড নট ওয়ান্ট অ্যান্ড ডিড নট এনভিসেজ। অর্থাৎ মহাত্মা গান্ধী তো এই জাতীয় কনস্টিটিউশনের কথা ভাবেনি, ঠিক আছে। এইচ বি কামাত বলেছেন দ্য এমব্লেম অ্যান্ড দ্য ক্রেস দ্যাট উই হ্যাভ সিলেক্টেড ফর আওয়ার অ্যাসেম্বলি ইজ অ্যান এলিফ্যান্ট। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদের যে লোগো ছিল সেটা হচ্ছে একটা এলিফ্যান্টের লোগো, ঠিক আছে, একটা হাতি। তো বলছে যে হাতির লোগো নিয়েছি বলে হাতির মতো বড় একটা যে ডকুমেন্ট করে দেবো তার কোনো দরকার ছিল না। আর স্যার আইভার জেনিং বলেছেন প্যারাডাইস অফ লয়ার। এটাও জিজ্ঞেস করা হয় যে কনস্টিটিউশনকে প্যারাডাইস অফ লয়ার কে বলেছেন? স্যার আইভার জেনিং বলেছেন, ঠিক আছে। তো এই ফেমাস কোডগুলো মনে রেখো। আচ্ছা, ডক্টর বি আর আম্বেদকর এই কথাটা বলেছিলেন যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ ফ্রেমড আফটার র্যানসেকিং অল দ্য নোন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। পুরো বিশ্বের যত কনস্টিটিউশন আছে সমস্ত কিছুকে ঝেড়ে ঝুড়ে তার যে বেস্ট জিনিসগুলো দিয়ে ভারতের কনস্টিটিউশনটাকে তৈরি করা হয়েছে। তো এই আমাদের সেলিয়েন্ট ফিচার্সের চ্যাপ্টার শেষ। যা কিছু আমরা ডিটেলস পড়লাম, বইটা নিয়ে বসবে, রিডিং পড়বে, আশা করছি কোথাও আটকাবে না, ঠিক আছে। আর এর বাইরে কিছু কোশ্চেন আসবেও না, ঠিক আছে। আমরা যথেষ্ট ডিটেলসে পড়ে নিলাম। তো আমাদের চ্যাপ্টার 3 শেষ। চ্যাপ্টার 4 যেটা প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, ওটা একবার দেখে নেওয়া যাক, ঠিক আছে। দেখবে আমাদের পুরনো বই বা এনসিআরটির বইয়ের শুরুতেই এই জিনিসটা লেখা থাকে। এটা হচ্ছে ভারতের কনস্টিটিউশনের মানে শুরুতে বলতে ভূমিকা। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation, in our Constituent Assembly this 26th day of November 1949, do hereby adopt, enact, and give ourselves this Constitution. কি জানতে পারি আমরা এই কথাটা পড়ে? দেখো, চারটে জিনিস জানতে পারি। কি কি? প্রথমত, ভারতের সংবিধানের সোর্স অফ অথরিটি কি? কে অধিকার দিচ্ছে ভারতের সংবিধানকে? আমরা দিচ্ছি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে। দ্বিতীয় জিনিস, ভারতের রাজ্য মানে ভারতের যে দেশ, যে পলিটি, যে গভর্নেন্স, এটা কীরকম? সেটা হচ্ছে সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। এবার সোভেরিন মানে কি, সোশ্যালিস্ট মানে কি, সেকুলার মানে কি, বলছি ডিটেলসে। ভারতের সংবিধানের উদ্দেশ্য কী কী? চারটে উদ্দেশ্য: জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি। তাহলে চারটে অবজেক্টিভস: জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি। আর চতুর্থ জিনিস জানতে পারছি যে ডেট অফ অ্যাডপশন, কবে অ্যাডপ্ট করা হয়েছে? 26th day of November 1949, 26শে নভেম্বর 1949, ঠিক আছে। তো এই কথাটা এখানে লেখা আছে। সোর্স অফ অথরিটি কি? পিপল অফ ইন্ডিয়া। নেচার অফ ইন্ডিয়ান স্টেট কেমন? না সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। কী কী অবজেক্টিভ? চারটে: জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি। আর কবে অ্যাডপ্ট করা হয়েছে? 26শে নভেম্বর 1949, ঠিক আছে। এবার যে প্রত্যেকটা কথা আছে, সোভেরেন মানে কি, সোশ্যালিস্ট মানে কি, সেকুলার মানে কি, ডেমোক্রেটিক মানে কি, এগুলোর মানে কি আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। এগুলো লেখা আছে বইটাতেই, পড়বে বুঝে যাবে, ঠিক আছে। সোভেরেন মানে হচ্ছে, দেখো, সোভেরেন মানে হচ্ছে যার উপর আর কেউ নেই, ঠিক আছে, সর্বভৌম। মানে ভারত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা দেশ, যে ইন্টারনাল আর এক্সটার্নাল ম্যাটারে, ভারতের আভ্যন্তরীণ ম্যাটারই হোক আর বাইরের ম্যাটারই হোক, ভারত নিজের পলিসি নিজে নির্ধারণ করে, কার উপর নির্ভর করে নির্ধারণ করে না। সেই জন্য ভারত হচ্ছে একটা সোভেরিয়ান কান্ট্রি, ঠিক আছে। তো সোভেরিনিটির মানে কি বুঝলে? সার্বভৌমত্ব মানে হচ্ছে যখন একজন নিজের ইন্টারনাল এক্সটার্নাল অ্যাফেয়ার নিজে ডিসাইড করে, তো সেই দেশকে বলা হয় সোভেরিয়ান কান্ট্রি।
তাহলে ওয়েস্ট বেঙ্গল কি একটা সোভেরিয়ান বডি? না। কেন? কারণ ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, ভারতের একটা অঙ্গরাজ্য, কিন্তু অনেক বিষয়ে ওয়েস্ট বেঙ্গল নিজে ডিসাইড করতে পারবে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে পারমিশন নিতে হবে, ঠিক আছে? কিন্তু অ্যাজ ইন্ডিয়া অ্যাজ এ হোল, এটা কি সোভেরিয়ান একটা দেশ? হ্যাঁ, ইন্ডিয়া হচ্ছে অ্যাজ এ হোল সোভেরিয়ান কান্ট্রি, ঠিক আছে? সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক দেশ। ভারত হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশ। এবার দেখো, সমাজতান্ত্রিক মানে সোশ্যালিজম দু ধরনের হয়। কমিউনিস্টিক সোশ্যালিজম, কমিউনিস্টিক সোশ্যালিজম মানে হচ্ছে যেমন রাশিয়া, রাশিয়াতে কোনো প্রাইভেট প্রপার্টি নেই, যা আছে, যা কিছু আছে সমস্ত কিছু গভর্নমেন্টের কন্ট্রোলে। তো ভারতে কি সেরকম সিস্টেম আছে? না, ভারতে কমিউনিস্টিক সোশ্যালিজম নেই। ভারতে আছে কেমন সোশ্যালিজম? ভারতে হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম, ঠিক আছে? গণতান্ত্রিক আম, সমাজতন্ত্র বলতে পারো, ঠিক আছে? তার মানে এখানে ভারতে ওপেন মার্কেটে চলে, ঠিক আছে? ভারতে প্রাইভেট প্রপার্টিও থাকতে পারে, গভর্নমেন্ট প্রপার্টিও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু সরকার জনকল্যাণমূলক কাজকর্ম করবার জন্য কিছু কিছু স্কিম চালায়, সেই জন্য ভারত হচ্ছে একটা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কান্ট্রি, ঠিক আছে? সেকিউলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ। ভারতের কোনো স্টেটের মানে ন্যাশনাল কোনো ধর্ম নেই, ঠিক আছে? প্রত্যেকটা ধর্মকেই সংবিধান সমান অধিকার দেয় এবং সমান স্টেটাস দেয়, ঠিক আছে? এবার পজিটিভ সেকুলারিজম, নেগেটিভ সেকুলারিজম অলরেডি আমি আলোচনা করলাম। ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি তাদেরকে বলা হয় যে কান্ট্রি সাধারণ মানুষ নির্বাচন করে যে কে রুল করবে, ঠিক আছে? তো আমাদের দেশে তো সেরকমই সিস্টেম। এবার ডেমোক্রেসি দু ধরনের হয়। একটা হয় ডাইরেক্ট ডেমোক্রেসি। ডাইরেক্ট ডেমোক্রেসি তখন যখন দেশের যা কিছু পলিসি সেগুলো জনসাধারণ ভোট দিয়ে নির্ধারণ করবে, সেটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি। যেমন সুইজারল্যান্ড হচ্ছে একটা এক্সাম্পল অফ ডাইরেক্ট ডেমোক্রেসি। আর ইনডাইরেক্ট ডেমোক্রেসি হচ্ছে যখন একটা নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া যখন মানুষ কিছু প্রতিনিধি নির্বাচন করে, ঠিক আছে? আর সেই প্রতিনিধিগুলো মানে 4 বছরের জন্য, 5 বছরের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য কিছু পলিসি ফর্মুলেট করে। তো সেটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। তো আমাদের দেশে কি আছে? ইনডাইরেক্ট বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। আমরা 5 বছর ছাড়া ছাড়া এমএলএ এমপি নির্বাচন করি, তাদের মধ্যে থেকেই কেউ মিনিস্টার নির্বাচন হয়, সরকার গঠন হয়, তারা দেশ চালায় 5 বছরের জন্য। এটা হচ্ছে ডেমোক্রেসি। আমাদের যদি পছন্দ না হয়, পরের বার আমরা তাদের ভোট দেবো না। আইডিয়ালি তো সেরকমই, কিন্তু আমরা জানি প্র্যাকটিক্যালি নানান প্রবলেম হয়, বাট আইডিয়ালি তো সেরকমই হওয়া উচিত। তো এটাই হচ্ছে একটা ডেমোক্রেসি, তাকেই বলা হয়, ঠিক আছে? রিপাবলিক, দেখো ডেমোক্রেসি দু ধরনের হতে পারে। একটা হতে পারে মোনার্কি, আর একটা হতে পারে রিপাবলিক। মোনার্কি তখন বলা হবে যখন দেশের যে হেড, সে একটা হেরিডেটারি পজিশন মেনটেন করবে, ঠিক আছে? যেমন ধরো ইউকে, ইংল্যান্ড কিন্তু ডেমোক্রেসি, কিন্তু ইংল্যান্ডের যে প্রধান তিনি কি কুইন, তাই না? কুইন কিন্তু হেরিডেটারি পজিশন, কুইনের পর তারই পরিবারের কেউ একজন কুইন বা কিং নির্বাচন হবে, তাই না? তো তাকে বলা হবে মোনার্কি। ইন্ডিয়াতে তো কিন্তু সেরকম সিস্টেম নেই। ইন্ডিয়ার যে হেড, ইন্ডিয়ার হেডকে, দেশের হেডকে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়। প্রেসিডেন্ট আমরা জানি ইনডাইরেক্টলি নির্বাচিত হয়, আমরা নির্বাচন করি না, কিন্তু এমএলএ এমপিরা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করেন, তাই না? তো ভারত হচ্ছে রিপাবলিক। রিপাবলিক তাকে বলা হবে যে দেশের যে প্রথম ব্যক্তি, ঠিক আছে, ফার্স্ট সিটিজেন, যিনি প্রথম, যিনি হেড থাকবেন, সে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক ইলেক্টেড হবেন, ঠিক আছে? আমাদের দেশের হেড হচ্ছে প্রেসিডেন্ট, তিনি ইনডাইরেক্টলি ইলেক্টেড, সুতরাং ইন্ডিয়া হচ্ছে একটা রিপাবলিক। তারপর দেখো জাস্টিস। জাস্টিস মানে হচ্ছে সামাজিক বিচার, যে, ঠিক আছে? তো জাস্টিসের দেখো আমি এখানে কিছু লিখেছি, এগুলো লেখা আছে ডিটেলসে, পড়ে নিলে বুঝতে পারবে। যাই হোক, জাস্টিস মানে হচ্ছে দেখো সমাজে যখন মানে সকলকে সমান অধিকার দেওয়া হবে, যখন কাউকে স্পেশাল কোনো ট্রিটমেন্ট দেওয়া হবে না, তো সেটা হচ্ছে জাস্টিস, ঠিক আছে? লিবার্টি, লিবার্টি মানে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। মানে তোমার উপর কোনো রিস্ট্রেন থাকবে না যে তুমি এটা করতে পারবে না, সেটা করতে পারবে না। যেমন নর্থ কোরিয়াতে তোমরা মাঝে মধ্যে নিউজ শুনতে থাকবে যে লেদার জ্যাকেট পরা চলবে না বলে গভর্নমেন্ট ইয়ে করেছে, তাই না? তো এরকম যে রিস্ট্রেন যে প্রোভাইড করা, সেগুলো যদি না থাকে তাহলেই সেটাকে বলা হয় লিবার্টি। আমাদের দেশে আহ, সংবিধান আমাদের লিবার্টি দেয়, ঠিক আছে? আর্টিকেল 20, 21 যখন পড়বো আরও ডিটেলসে পড়বো। ইকুয়ালিটি মানে সমান অধিকার, সামাজিক, ইকোনমিক সমস্ত যে সমান অধিকার, সেটা হচ্ছে ইকুয়ালিটি। আর ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে যে মানে ভাই বন্ধুত্ব, যে একে অপরের সাথে যে মিলনের ভাব মেনটেন করা, সেটাকে বলে ফ্র্যাটার্নিটি। তো এই শব্দগুলোর কি কি মানে মোটামুটি আমরা জেনে নিলাম। এখান থেকে তোমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে না যে ফ্র্যাটার্নিটির ডিফাইন ফ্র্যাটার্নিটি বা এরকম কোনো কোয়েশ্চেন কখনো আসবে না, জাস্ট জেনে নিলাম যথেষ্ট। যেগুলো জিজ্ঞেস করে এবং যেগুলো জানা দরকার সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে?
দেখো, সোশ্যালিজম, ইন্ডিয়ান সোশ্যালিজম কীরকম? ডেমোক্রেটিক সোশ্যালিজম, ঠিক আছে, আর কমিউনিস্টিক সোশ্যালিজম না। এটা আমি অলরেডি আলোচনা করলাম যে কমিউনিস্টিক সোশ্যালিজম মানে কি, যখন কেবলমাত্র সরকারি সমস্ত কিছু মেনটেন করবে, সেটা হচ্ছে কমিউনিস্টিক সোশ্যালিজম। ইন্ডিয়াতে কিন্তু কমিউনিস্টিক সোশ্যালিজম চলে না, ডেমোক্রেটিক সোশ্যালিজম চলে, ঠিক আছে। ইন্ডিয়ান সোশ্যালিজম ইজ এ ব্লেন্ড অফ মার্কসিজম অ্যান্ড গান্ধীজম। মার্ক্সবাদ এবং গান্ধীবাদের মিলন, মানে মিক্স হয়ে আমাদের ভারতের যে সমাজতান্ত্রিক বৈশিষ্ট্য সেটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। ইন্ডিয়ান সেকুলারিজম কী ধরনের সেকুলারিজম? পজিটিভ সেকুলারিজম, অলরেডি আমি আলোচনা করেছি। ওয়েস্টার্ন সেকুলারিজম কীরকম? নেগেটিভ সেকুলারিজম। ইন্ডিয়ান ডেমোক্রেসি কীরকম? ডাইরেক্ট ডেমোক্রেসি না, ইনডাইরেক্ট ডেমোক্রেসি বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, অলরেডি আলোচনা করেছি। ইন্ডিয়ান ডেমোক্রেসি দেখো কিসের কথা বলে? পলিটিক্যাল ডেমোক্রেসির কথা বলে না, কেবলমাত্র সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসিরও কথা বলে, ঠিক আছে। মানে সামাজিক এবং ইকোনমিক ডেমোক্রেসিরও কথা বলে। জাস্টিসের কথা যে মেনশন আছে, ঠিক আছে, সেটা তিন ধরনের জাস্টিসের কথা বলে: সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস আর ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। সোশ্যাল জাস্টিস মানে সবাইকে এক ধরনের ট্রিট করা, কোনো আলাদা কোনো স্পেশাল, মানে যেমন ধরো ইংল্যান্ডে গেলে এটা হচ্ছে রয়্যাল ফ্যামিলি, তো রয়্যাল ফ্যামিলিকে আলাদা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু ইন্ডিয়াতে সেরকম নয়, ইন্ডিয়াতে সোশ্যাল জাস্টিস আছে। ইকোনমিক জাস্টিস মানে ইকোনমিক ফ্যাক্টরের উপর কাউকে ডিসক্রিমিনেট করা হবে না, যে এ ধনী ব্যক্তি এর ভোটের অধিকার বেশি, এ গরিব ব্যক্তি এর ভোটের অধিকার কম, এমন কোনো ডিসক্রিমিনেশন নেই। আর এই সোশ্যাল জাস্টিস আর ইকোনমিক জাস্টিস, এই দুটোকে একসাথে মিলিয়ে বলা হয় ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, ঠিক আছে। আর পলিটিক্যাল জাস্টিস মানে কি? পলিটিক্যাল জাস্টিস মানে হচ্ছে সবাইকে সমান রাজনৈতিক অধিকার দেওয়া আছে। মানে প্রত্যেকটা মানুষের একটাই ভোট, মানে তুমি এমবিবিএসও পড়ে নাও আর পিএইচডি করে নাও, আর আমি যদি ক্লাস 5 পাস করি, তাহলেও তোমারও একটাই ভোট, আমারও একটাই ভোট, তোমার আমার ভোটের অধিকার সেম। তুমিও টিকিট নিয়ে কারো এমএলএ এমপি হতে পারো, আমিও কারো টিকিট কোনো দলের পার্টির মেম্বারশিপ নিয়ে এমএলএ এমপি হতে পারি, সমান অধিকার দেওয়া আছে, ঠিক আছে। আর মনে রাখবে যে জাস্টিস, ভারতে যে সংবিধানে জাস্টিসের কথা লেখা আছে, এটা কোথা থেকে ইন্সপায়ার হয়ে লেখা আছে? রাশিয়ান রেভলিউশন 1917 দেখে ইন্সপায়ার হয়ে লেখা আছে। আর লিবার্টি মানে তো কি? যখন রিস্ট্রেন থাকবে না, যখন কোনো বাঁধন থাকবে না, সেটাই হচ্ছে লিবার্টি। লিবার্টি আমরা কোথা থেকে কনসেপ্টে নিয়েছি? না, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নিয়েছি। ফরাসি বিপ্লব পড়েছো তোমরা, ফরাসি বিপ্লব 1789 থেকে 1799, যে ফরাসি বিপ্লব, সেখান থেকে আমরা লিবার্টির কনসেপ্টটা নিয়েছি। এবার এগুলো আমি এই যে পয়েন্টগুলো লিখে দিয়েছি, এগুলো এক লাইনে পারলে লিখে নিও, এগুলো বইয়েতেই লেখা আছে, ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে, বা কোথাও লিখে নাও, বা বইয়েতে এগুলো মার্ক করে নিলে তো বেস্ট। কারণ এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে যে প্রিয়াম্বল কোন দেশের কনস্টিটিউশন থেকে আমরা ইন্সপায়ার হয়ে লিখেছি? ইউএসের কনস্টিটিউশন থেকে ইন্সপায়ার হয়ে লিখেছি। এনে পালকিওয়ালা বলেছেন, প্রিয়াম্বলটাকে বলেছেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বলটা কার উপর বেস? না, অবজেক্টিভ রেজলিউশন পাসড বাই নেহেরু। অবজেক্টিভ রেজলিউশন বলে একটা জিনিস পাস করেছিলেন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে পণ্ডিত নেহেরু। তো ওনার ওই অবজেক্টিভ রেজলিউশনটাই পরবর্তীকালে প্রিয়াম্বলের রূপ নিয়েছে, ঠিক আছে। প্রিয়াম্বলে কী আছে? না, বেসিক ফিলোসফির কথা লেখা আছে, ভারতের কনস্টিটিউশনের যে যে বেসিক যে ভিউটা, যে ফিলোসফিটা, সেটাই লেখা আছে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে প্রিয়াম্বলটা কি কনস্টিটিউশনের একটা ইন্টিগ্রেটেড পার্ট, নাকি কনস্টিটিউশন থেকে আলাদা? হ্যাঁ, কনস্টিটিউশনেরই পার্ট। এটা কে বলছে? আমি বলছি। আমি বলছি না, এটা সুপ্রিম কোর্ট বলছে, কেশবনন্দা ভারতী কেস 1973-তে, ঠিক আছে। আবার এলআইসি কেস 1995-এতে সুপ্রিম কোর্ট আবার মনে করিয়ে দিয়েছে, হ্যাঁ, প্রিয়াম্বলটা কনস্টিটিউশনেরই পার্ট, ঠিক আছে। যদি জিজ্ঞেস করা হয়, ধরো এরকম টাইপের কোশ্চেন এলো যে ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, তার মধ্যে ধরো একটা স্টেটমেন্ট লিখে দিল যে প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, তাহলে তুমি বুঝবে যে না, বলছে কনস্টিটিউশনের পার্ট প্রিয়াম্বল, ঠিক আছে, মনে রেখো। প্রিয়াম্বলটা কি কনস্টিটিউশনের পার্ট? হ্যাঁ, কনস্টিটিউশনেরই পার্ট। তাহলে প্রিয়াম্বলটাকে কি অ্যামেন্ড করা যাবে? প্রিয়াম্বলকে কি সংশোধন করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কেশবনন্দা ভারতী কেসে সুপ্রিম কোর্ট বলেছে যে যেহেতু প্রিয়াম্বলটা সংবিধানেরই একটা পার্ট, সুতরাং সংবিধানের মতো প্রিয়াম্বলকেও অ্যামেন্ড করা যেতে পারে, এবং অ্যামেন্ড করাও হয়েছে, ঠিক আছে। একবার সংশোধন করা হয়েছিল, 42তম সংশোধন 1976 সালে। সংশোধন করে 3টে শব্দ অ্যাড করা হয়েছে: সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, ঠিক আছে। এই কোশ্চেনটা তো বহুবার জিজ্ঞেস করা হয়েছে যে প্রিয়াম্বলকে কতবার সংশোধন করা হয়েছে? একবার। কবে সংশোধন করা হয়েছে? 1976 সালে। কত নম্বর সংশোধন? 42তম। কি সংশোধন করা হয়েছে? না, 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছে: সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। ইজ প্রিয়াম্বল জাস্টিসিয়েবল? জাস্টিসিয়েবল মানে
যে জিনিসপত্র কোর্টের দ্বারা লাগু আছে, জারি করা যেতে পারে, তাকে বলা হয় জাস্টিসিয়েবল। ঠিক আছে, মানে যেটার অমান্য হলে তোমার বিরুদ্ধে কেস হতে পারে, তুমি কোর্টে যেতে পারো। তো প্রিয়াম্বলটা কি জাস্টিসিয়েবল? না, প্রিয়াম্বলের উল্লঙ্ঘন হলে কেউ কোর্টে যেতে পারে না যে প্রিয়াম্বলের কেন উল্লঙ্ঘন হয়েছে। ঠিক আছে, তো প্রিয়াম্বলটা নন জাস্টিসিয়েবল, মনে রেখো। ঠিক আছে, প্রিয়াম্বল সম্পর্কে কে কি বলেছে? এনে পালকিওয়ালা বলেছে যে আইডেন্টিটি কার্ড, মনে রেখো। আল্লাহরি কৃষ্ণস্বামী আইয়ার কি বলেছেন? বলেছেন যে দ্য প্রিয়াম্বল অফ কনস্টিটিউশন এক্সপ্রেসেস হোয়াট উই হ্যাড থট অর ড্রিমড সো লং। আমরা এতদিন সংবিধান সম্পর্কে যা ভেবেছি বা যা স্বপ্ন দেখেছি সেটাই হচ্ছে প্রিয়াম্বল। কে মুন্সি বলেছে যে প্রিয়াম্বল ইজ দ্য হরোস্কোপ অফ আওয়ার সোভারেন ডেমোক্রেটিক কান্ট্রি। ঠিক আছে, স্যার আর্নেস্ট বার্কার বলেছেন যে সংবিধানটা হচ্ছে সংবিধানের কি নোট। ঠিক আছে, একদম বেসিক ফিলসফি। আর উনি তো, স্যার আর্নেস্ট বার্কার একটা বই লিখেছিলেন দ্য প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি 1951-এ। ওনার ভারতের সংবিধানের প্রিয়াম্বল এতই পছন্দ যে নিজের বইয়ের সামনের পাতায় ভারতের প্রিয়াম্বলটা ছেপে দিয়েছেন উনি। এম হিদায়তুল্লাহ বলেছেন যে প্রিয়াম্বল রিজেম্বলস দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাট ইজ মোর দ্যান এ ডিক্লারেশন, ইট ইজ দ্য সোল অফ আওয়ার কনস্টিটিউশন। ঠিক আছে, তো এই সমস্ত কথা কে কি বলেছেন মনে রাখবেন। তো এর সাথেই আমাদের দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল, চ্যাপ্টার 3 সেলিয়েন্ট ফিচার্স আর চ্যাপ্টার 4 প্রিয়াম্বল। ঠিক আছে, পরের ভিডিও আসবে। আমরা আজ হচ্ছে 23 তারিখ, আমরা 26 তারিখে 26th দুটো চ্যাপ্টার আরও ডিসকাস করব। তো বাকি ডিটেলস তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমার ফেসবুক পেজে পেয়ে যাবে। ঠিক আছে, আর আশা করছি এই চ্যাপ্টারটা পড়বার পর এই যে কোশ্চেন্সগুলো আমি একদম শুরুতে আলোচনা করেছিলাম, ঠিক আছে, এই কোশ্চেন্সগুলো তোমরা যদি দেখো নিজেরাই টিক করতে পারবে। এই ভিডিওটা তোমরা এখানে পজ করতে পারো, এই কোশ্চেনগুলো দেখতে পারো, চেষ্টা করতে পারো যে এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে পারছো কিনা, বোথ প্রিলিমস আর মেন্স। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ কী ধরনের? সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। ঠিক আছে, দেখো বাকি অপশান দেখো, সোভেরিয়ান ডেমোক্রেটিক রিপাবলিক, সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক, ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক। তাহলে কোনটা ঠিক? সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। পজ করে বাকি কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা দেওয়ার চেষ্টা করতে পারো। এগুলো প্রিলিমসের, আর এখানেও পজ করতে পারো, এটা হচ্ছে মেন্সের কোয়েশ্চেন। ঠিক আছে, আর বাকি কিছু কোয়েশ্চেন আমি 3-4টে চ্যাপ্টার কভার হওয়ার পর কিছু কোয়েশ্চেন আমি একটা টেস্ট মতো তোমাদের দিতে পারবো, নিজেরাই কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে বুঝতে পারবে যে কতখানি প্রোগ্রেস করলে। তো আশা করছি এই লেকচার সিরিজ তোমাদের হেল্প করবে। এই দুটো চ্যাপ্টার তোমরা বাড়িতে পড়ো এই দুটো 3টে দিন, আর কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করবার চেষ্টা করো। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ অল দ্য বেস্ট, আর পরের ভিডিওতে দেখা। থ্যাংক ইউ সো মাচ।